প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আমার আজকে নির্ধারিত ক্লাস বাংলা প্রথম পত্র দশম শ্রেণী। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রবাস বন্ধু। যদিও মজাদার ভ্রমণ কাহিনী, এখানে খাওয়া দাওয়ার একটা বিষয় আছে। তো সেই ভ্রমণ কাহিনীগুলো প্রবন্ধ বলি বা গল্প বলি, প্রবাস বন্ধু, এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রবাস বন্ধু এই ভ্রমণ কাহিনীটি লিখছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী জন্মগ্রহণ করেন 13 সেপ্টেম্বর 1904 সালে আসামের করিমগঞ্জে। তার শিক্ষা জীবন, পড়াশোনা করেন তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে। 1926 সালে বিশ্ব ভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি 1932 সালে জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন: আফগানিস্তানের কাবুলে অবস্থিত কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। আর আমাদের যে প্রবাস বন্ধু যে ভ্রমণ কাহিনীটি, এটিও মূলত এই আফগানিস্তানে অবস্থানকালীন যে ঘটনাটি ঘটেছে বা তার যে অভিজ্ঞতা সেটার বর্ণনা দিয়েছেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এবং মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন। 1949 সালে তিনি বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তবে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছাড়তে হয়। 1961 সালে তিনি বিশ্বভারতী রিডার নিযুক্ত হন। সৈয়দ মুস্তফা আলী ছিলেন একজন নিজস্ব গদ্যশৈলী নির্মাতা। তিনি তার যে গদ্য লেখার যে ধরন, সেটা তার নিজস্ব তৈরি, তার গদ্য শৈলীটি আলাদা। বিভিন্ন ভাষায় উৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো, তার অনেকগুলো উল্লেখযোগ্য গ্রন্থ আছে যেটা আসলেই পাঠকপ্রিয়তা পেয়েছে, জনপ্রিয়তাও পেয়েছে। তোমাদের কাছে সেগুলো ভালো লাগবে পড়লে। তার উল্লেখযোগ্য রচনা: উল্লেখযোগ্য রচনা চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, তারপরে দেশে বিদেশে স্বপ্নম, দেশে বিদেশে স্বপ্ন ইত্যাদি। এগুলো হলো তার উল্লেখযোগ্য রচনা। চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, দেশে বিদেশে স্বপ্ন ইত্যাদি, আরো অনেক তার উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। তিনি 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মারা যান। মৃত্যু 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করে। এ হলো আমাদের লেখক পরিচিতি। যে তার উল্লেখযোগ্য রচনা হলো চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, দেশে বিদেশে স্বপ্ন ইত্যাদি। আর মৃত্যু 11 ফেব্রুয়ারি 1974 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এরপরে আমরা আসি প্রবাস বন্ধু রচনাটির পাঠ বিশ্লেষণ। পাঠ বিশ্লেষণ।
বিশ্লেষণ। তোমরা যখন গল্পটি পড়বে, ভ্রমণ কাহিনীটি পড়বে, তো সহজেই বুঝতে পারবে উনি খুব লেখক খুব সহজ ভাষায় লিখেছেন। সেই আফগানিস্তানের সেই কৃষি বিজ্ঞান কলেজে তিনি যখন অধ্যাপনা করেন, সেই অধ্যক্ষ জিরার সাহেবের নেতৃত্বে, তো তখন সেখানে তার বাসার তত্ত্বাবধানের জন্য, বাসার কাজের জন্য একজন লোক রাখা হয়, যার নাম হলো আব্দুর রহমান। তো সেই আব্দুর রহমানের সাথে সে যতদিন ছিলেন, তাকে রান্না করে খাইয়েছে, তার পারিপার্শ্বিক যে কার্যক্রমগুলো সেগুলো করে দিয়েছে, বাসার সব কাজে সহযোগিতা করেছে আব্দুর রহমান। তো সেই আব্দুর রহমানের শারীরিক বৈশিষ্ট্য, সে আব্দুর রহমান লেখককে খাওয়ানোর জন্য যতগুলো খাবারের আইটেম করেছিলেন, যত প্রকারের খাবার তৈরি করেছিলেন, এবং খাবারের পরিমাণ এবং তার যে সেই বড়দের প্রতি যে সম্মান, গুরুদের প্রতি যে সম্মান, এবং আফগানিস্তানের যে বিভিন্ন আবহাওয়া, বিশেষ করে নিজের এলাকা পানশি, সেখানের আবহাওয়া যে কত সুন্দর, সেই আবহাওয়ার যে বর্ণনা, এই এই প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে তার সেই অভিজ্ঞতার কথা। তো আমরা পাঠ বিশ্লেষণে আসার আগে আমরা এই গল্পটা একটু ভালো করে মূল কথাটা জেনে নিই। যে প্রবাস বন্ধু রচনায় লেখক সৈয়দ মুস্তফা আলী আফগানিস্তানের প্রাকৃতিক পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনযাপন, বিচিত্র খাদ্যাভ্যাস প্রভৃতি দিক হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন, খুব হাসির ছলে তুলে ধরেছেন। লেখকের আফগানিস্তান ভ্রমণ অভিজ্ঞতার আংশিক বর্ণনা এখানে পাওয়া যায়। আফগানিস্তানে অবস্থানকালে লেখক রাজধানী কাবুলের সন্নিকটে খাজামোল্লা নামক গ্রামে বসবাস করেন। সেখানে তার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন আব্দুর রহমান নামক এক ব্যক্তি। আফগান আব্দুর রহমানের চরিত্রের মধ্যে স্বদেশপ্রেম, সরলতা, অতিথি পরায়ণতার নানা বিষয় প্রতিফলিত হয়েছে। তার রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের সুস্বাদু এবং বিচিত্র খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। একই সঙ্গে আফগানিস্তানের প্রস্তরভূমি এবং এই জনপদের বরফ শীতল জলবায়ু লেখকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আব্দুর রহমানের সরল আতিথেয়তা লেখকের কখনো কখনো ধৈর্যচ্যুতি ঘটলেও শেষ পর্যন্ত তিনি এই আন্তরিকতাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। তো মূলত যে এই আব্দুর রহমানের সাথে যতদিন ছিলেন লেখক, তার সংস্পর্শে ছিলেন, তো সেখানে খাবার দাবার সহ আচার ব্যবহার, তার টোটাল বৈশিষ্ট্য এবং তার দেশ তথা সে আফগানিস্তানের যে উত্তর এলাকা পানশি, সেই জায়গার যে বর্ণনা, এই সমস্ত মূলত তিনি এই ভ্রমণ কাহিনীতে তুলে ধরেছেন। তো পাঠ বিশ্লেষণে আমরা কিছু শব্দ পাবো, কিছু লাইন পাবো, যে লাইনগুলো তোমাদের বুঝতে হয়তো সমস্যা হতে পারে। যেমন পাঠ বিশ্লেষণে কিছু কিছু লাইন আমরা পাবো এভাবে যে জুতো বুরুশ থেকে খুন খারাপি, জুতো বুরুশ থেকে খুন খারাপি, জুতো বুরুশ থেকে খুন খারাপি। এরপরে হরফন মৌলা, হরফন মৌলা। এরপরে আছে কাবুলে এরি নাম কাজ, কাবুলে এরি নাম কাজ। এরপরে কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান, দুটি নরদানবের একটি আব্দুর রহমান। দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান।
বর্তমান কলা, বর্তমান বর্তমান কলা, আমির আব্দুর রহমান, আমির আব্দুর রহমান, এরপরে পান্তুয়া, 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 এগুলো আমরা আগে ব্যাখ্যা করে নিই। স্পষ্ট কি দেখা যাচ্ছে? পান্তুয়া, হ্যাঁ দেখো, আর তোমরা শিক্ষার্থী যারা লাইভে আছো তারা অবশ্যই রোল নাম্বার এবং শ্রেণী লিখে কমেন্টস করবে, আর এটা কিন্তু তোমাদের উপস্থিতি হিসেবে গণ্য করা হবে। তো আমরা এগুলোর পার্টিসিপেশনটা আগে করে নিই। প্রথমেই আসে জুতো পুরুষ থেকে খুব খারাপই। জুতো পুরুষ থেকে জুতো পুরুষ থেকে খুব খারাপই, এটি দিয়ে আব্দুর রহমান লেখকের কাজের লোক। তো ফরাসি জিরার সাহেব লেখককে আব্দুর রহমান ছোট থেকে বড় সব ধরনের কাজই সে করতে পারে, অর্থাৎ জুতো ব্রুশ করার মতো এই ছোট কাজ থেকে একদম খুব খারাপই পর্যন্ত বড় কাজ। অর্থাৎ এটা দিয়ে জিরা সাহেব বোঝাতে চেয়েছেন যে লেখকের যাবতীয় কাজই এই আব্দুর রহমান করতে পারবে, সেটা ছোট কাজ হোক বা বড় কাজ হোক। এরপরে হরফান মৌলা, হরফান মৌলা অর্থ হলো সকল কাজের কাজী, মানে এই আব্দুর রহমান সব ধরনের কাজই করতে পারবে, রান্না ছাড়াও এর সাথে আরো অনেক ধরনের কাজ সে করতে পারে। এই জন্য বলা হয় হরফান মৌলা মানে সকল কাজের কাজী। কাবুলের এই নাম কাজ। কাবুলের একটি বৈশিষ্ট্য হলো যে কাবুলের লোকজন সাধারণ কোনো কাজ করতে গেলেও সেটা নিয়ে অনেক ঝগড়া, অনেক কথা কাটাকাটি হয়। কাবুলের লোক একটু হৈহট্টগোল প্রিয়, তারা যে কাজই করুক তাতে ঝগড়া বচসা হয়। আর কাবুলের লোকেরা মনে করে এভাবে ঝগড়া বচসা করে কাজ করাটাই আসলে স্বাভাবিক। এই জন্য কাবুলের এই ঝগড়া বচসা করে তাদের সমাধান করা, এটাই তাদেরকে মনে হয়, তাদের কাছে মনে হয় কাজ। দুটি নরদানবের একটি আব্দুর রহমান। লেখক বলেছেন যে আমি আফগানিস্তানে দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে এই কারণে, নর মানে মানুষ, দানব মানে দৈত্য, অর্থাৎ যেসব মানুষ দৈত্যের মতো শক্তিশালী বা সেই সেরকম দেহ, তাদেরকে মূলত নরদানব হিসেবে আখ্যায়িত করেছেন লেখক। তো আমরা জানি যে এখানে আব্দুর রহমান সে সেই ঠিক লেখকের কল্পিত নরদানবের মতো, নরদানব মানে মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু বটে। এখানে বিষয়তে আব্দুর রহমানের কথা বলা হয়েছে, কারণ আব্দুর রহমানের যে সাইজ সে 4 ইঞ্চি বা তার থেকেও বেশি লম্বা, এবং তার মুখ এত বড় মুখ, যেখানে একটি কলা চলাচলি চওড়াভাবে তার মুখ দিয়ে ঢুকাতে পারে। তো তার মুখের যে সাইজ, শরীরের যে গঠন, লম্বা ডিঙি নৌকার মতো হাত এবং পা অনেক লম্বা, তো এসব মিলিয়ে লেখকের কাছে সে আব্দুর রহমানের বিশাল দেহটাকে নরদানবের মতো মনে হয়েছে। আর এরপরে আসি বর্তমান কলা। সে বর্তমান কলা বলা হয়েছিল আব্দুর রহমানের হাতের আঙুলগুলোকে বর্তমান কলার সাথে তুলনা করা হয়েছিল। তো বর্তমান এটা হলো একটি দ্বীপ, এটা মূলত মিয়ানমারে অবস্থিত। তো মায়ানমারের একটি দ্বীপ বর্তমান দ্বীপ। এই বর্তমান দ্বীপে সেখানে এক ধরনের কলার জাত তৈরি হয়, এক ধরনের কলা হয়, সেই কলাগুলো খুবই লম্বা। তো সেই কলার জাতকে বা সেই লম্বা কলাগুলোর সাথে আব্দুর রহমানের হাতের আঙুলগুলো তুলনা করেছে, তার আঙুলগুলো ওরকম লম্বা। এরপরে পান্তুয়া, হিসাব করা বলা হয়েছে তার মূলত চোখ দুটোকে, কারণ পান্তুয়া তোমরা জানো যে এক ধরনের রসগোল্লা, এক ধরনের খুব মজাদার সুস্বাদু খাবার। তো সেই সুস্বাদু খাবার যেটা চিনির রসে ভেজানো থাকে, রসগোল্লা জাতীয় মিষ্টি, এখানে আব্দুর রহমানের
চৌকি যে ভাষা ভাষা এবং তার যে দীর্ঘ যে তার দীর্ঘায়িত বা বড়, সেই বড় হওয়ার কারণে বড় প্লেটে বা ডিশে যখন পান্তুয়া বা মিষ্টি রাখা হয় তো সেটা দেখতে যেরকম, তো আব্দুর রহমানের ওই চোখের কোঠরের ভিতরে তার যে চোখগুলো বড় বড় পান্তুয়ার সাথে দেখো তুলনা করেছেন। তো এরপরে আমরা আসি পাঠ বিশ্লেষণের পরবর্তী অংশ। দেখো পাঠ বিশ্লেষণের পরবর্তী অংশ, ভরসা পেলুম ভয় হলো, ভরসা পেলুম ভয় হলো। অর্থাৎ পরে আমরা আলোচনা করছি, আমরা লিখে নিই পাগ মানে পাহাড়, পাগ মানে পাহাড়, সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কে, সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে, সে মোট কাবুলে বইতে যাবে কে, সে মোট কাবুলে বইতে যাবে কে, অকান্তেও অকান্তেও তেজা বড়, তেজা তেজা বড়, তোমার বক্তৃতার সঙ্গে, তোমার বক্তৃতার সঙ্গে, তোমার বক্তৃতার সঙ্গে আমার কোনটা মিলিয়ে দেখো তুমি, আচ্ছা এটুকু আমরা আগে বিশ্লেষণ করি। দেখো ভরসা পেলুম ভয় হলো, অর্থাৎ আব্দুর রহমানের যে দেহ সে যে বলিষ্ঠ দেহ, শক্তিশালী, তো এটা নিয়ে লেখকের মনে হলো যে লেখক যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে এই আব্দুর রহমান তাকে সাহায্য করতে পারবে, এটা নিয়ে তার একটা ভরসা হলো। আবার ভয় হলো, ভয় হলো এই কারণে যে এই আব্দুর রহমান যদি কোনো কারণে লেখকের সাথে বিগড়ে যায় বা লেখকের বিরুদ্ধে চলে যায় তখনই আব্দুর রহমানকে ট্যাকেল দেওয়া বা তাকে শান্ত করা লেখকের জন্য খুবই কষ্ট হবে, এই জন্য লেখক ভয় পেল। আব্দুর রহমানকে একদিক দিয়ে লেখকের ভরসাও হলো, আর একদিক দিয়ে তার ভয় হলো যে যদি কখনো লেখকের উপর চলে যায় তাহলে বিপদ। এরপরে দেখো পাগমানের পাহাড়, আফগানিস্তানের একটি পাহাড় যার নাম পাগমানের পাহাড়, যার পাদদেশে বড় বড় গর্ত করে শীতকালে জমা রাখা হয় এবং গ্রীষ্মকালে সেখান থেকে সেই বরফ তুলে নিয়ে কাজে লাগানো হয়। তো এসব খোঁজখবরও আব্দুর রহমানের ছিল, এই জন্য লেখক বলেছেন যে আব্দুর রহমান তাহলে অন্যান্য খোঁজখবরও রাখে। সে যে মোট বইতে পারে না, সে যে মোট বইতে পারে, মোট মানে বোঝা, সে মোট কাবুলে বইতে যাবে কে। এটা তোমরা গল্প বিশ্লেষণ করেছো তখন দেখবে যে থালা বাসন থেকে শুরু করে তার যে রান্নার সরঞ্জাম, যাবতীয় সরঞ্জাম, সেগুলো যখন আব্দুর রহমান বাজার থেকে কিনে এনেছে, প্রথমত যখন লেখকের সাথে দেখা তখন লেখক বলেছিল যে এত বড় বোঝা তুমি একা তুমি কেন আনলে, তুমি কুলিও তো সাথে নিয়ে আসতে পারতে। একজন কুলির কথা বলেছিল লেখক যে তুমি না হয় একজন কুলি নিয়ে আসতে পারতে যে তোমার বোঝাটা বহন করতে
পারতো। তো তখন আব্দুর রহমান বলছিল এরকমের কথা যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে। অর্থাৎ আব্দুর রহমান এত বলিষ্ঠ, এত শক্তিশালী মানুষ, তো সে যে বোঝা বহন করতে পারবে না বা তার যে বোঝা বহন করতে কষ্ট, সেই পরিমাণ বোঝা কাবুলে অন্য কেউ বইতে পারবে না বা সে ওজন বহন করতে পারবে না। কাজেই এই কারণেই আব্দুর রহমান কুলি নিয়ে আসেনি, নিজের বোঝা মাথায় করে নিয়ে এসেছে। তো হয়তো এই বোঝাটা সে ভাগাভাগি করে আনতে পারতো, এতটুকু বুদ্ধি হয়তো আব্দুর রহমানের ছিল না। তো এখানে তার যে শক্তি, এই বোঝা যে তিনি নিজে বহন করতে পারেন, অন্যের দ্বারা যে এই বোঝাটা বহন করা আসলে সম্ভব না, আগুনে এরকম লোক কম, সেই কথাটি এটা দিয়ে বোঝানো হয়েছে। অপান্তেয়, অপান্তেয় কথার অর্থ হলো অনুপযুক্ততা, অর্থাৎ যেই জায়গায় যেটা মানানসই নয় সেটাকে আমরা বলি অপান্তেয়। তো আব্দুর রহমান লেখকের জন্য যে খাবার রেখেছিল, সেই খাবারের মধ্যে যে একটি সেদ্ধ আলু রেখেছিল, সেই সেদ্ধ আলুটাকে মূলত বলা হয়েছে অপান্তেয়, কারণ সেদ্ধ আলুটা ওখানে উপযুক্ত ছিল না। কারণ সেই খাবারে ছিল দুম্বার মাংস, সেখানে দুম্বার মাংস। তো যেখানে সেখানে দুম্বার মাংস খুব প্রয়োজনীয় ভালো খাবার, সুস্বাদু খাবার, তার সাথে একটি সেদ্ধ আলুকে আসলে অপান্তেয় বা অনুপযুক্তই মনে হয়েছে লেখকের কাছে। এরপরে পেজা বরফ, পেজা বরফ মানে আফগানিস্তানে যে কি পরিমাণ বরফ পড়ে, কিভাবে পড়ে সেটা বোঝাচ্ছে। পেজা অর্থ হলো তুলা বা তুলা জাতীয় দ্রব্যাদির আঁশ গুনে বা টেনে আলাদা করা। তো পেজা বরফ অর্থ আঁশ টেনে আলাদা করার মতো বরফ, অর্থাৎ তুলা থেকে আঁশ টেনে যেভাবে আলাদা করে, ঠিক সেরকমই ওই আফগানিস্তানের বরফ অর্থ। সেজন্য ওই বরফ করার বৈশিষ্ট্যকে পেজা বরফ বলছে। দেখো, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখি। অর্থাৎ লেখক অনেক খেয়েছে, যদিও তোমরা গল্পটি পড়ে বুঝতে পেরেছো, জানতে পেরেছো যে লেখক একজন মানুষ, অথচ একজনের জন্য কি পরিমাণ রান্না করেছিল এই আব্দুর রহমান। তো খাওয়ার পরেও লেখকের খাওয়ার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু লেখক খেয়েছে। তারপরেও যখন আব্দুর রহমান বলল যে সাহেব আপনি তো বেশি খেলেন না, আমার রান্না কি ভালো হয়নি, তখন লেখক বলছিল যে তোমার বপুটার সঙ্গে, মানে তোমার আমার কি সে পরিমাণ পেট আছে, আমার পেটে কি সে অতটুকু পরিমাণ খাবার দেওয়া সম্ভব, অর্থাৎ তুমি যা খেতে পারো আমি ততটুকু খেতে পারি না। এই জন্য লেখক এই কথাটি বলেছে। এরপরে আমরা পাঠ বিশ্লেষণের পরের কথায় আসি, তৃতীয় অংশতে যাই। পাঠ বিশ্লেষণের কার গোয়াল এদায় ধুয়ো, কার গোয়াল কে দেয় ধুয়ো, এটা মূলত একটি প্রবাদ বাক্য। আচ্ছা, আমরা আলোচনাটা পরে করছি, একটু ফেরি। অল্প শোকে, অল্প শোকে কাতর, কাতর অধিক শোকে পাথর, অধিক শোকে পাথর। আব্দুর রহমান শুনতে পাই ফ্রান্সে নাকি নীতি নীতি ঘরে
ঘরে ব্যক্তি ব্যক্তি ঘরে ঘরে খাইবার পাশে হিমল সঞ্চয় করে খাইবার পাশে হিমল যেতে সঞ্চয় করে ম্যাপে টক্করে সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে। দেখো আমাদের তৃতীয় অংশ বা পাঠ বিশ্লেষণের শেষ অংশ। তো শেষ অংশতে কার গোয়াল কে দেয় ধুয়ো, এটা হলো এই প্রবাদ বাক্য, যেখানে গ্রামের মানুষ এই প্রবাদ বাক্যটি ব্যবহার করে যে একজনের গোয়াল ঘরে গরুগুলোকে মশার হাত থেকে বাঁচানোর জন্য বা মশা তাড়ানোর জন্য অন্য কেউ এসে ধোঁয়া দেয়, এটা কখনোই। তো লেখক এখানে এই কথাটা ব্যবহার করেছে যে আব্দুর রহমান যে অনেক রান্নার আয়োজন করেছে, অনেক খাবারের আয়োজন করেছে, যদিও লেখক মানুষ একজন, এই খাবার বাসা সবকিছু লেখক আব্দুর রহমান লেখকের জন্য অনেক খাবারের আয়োজন করেছে, 6 জন বা তার অধিক মানুষের খাবার তার জন্য বানিয়েছেন। এই কারণেই মূলত লেখক এই কথাটি বলেছেন যে কার ঘর মানে কার ঘর খাবার, আর কে এসে সেখানে ধুয়ে দেয় বা কে এসে খাবার এতগুলো তৈরি করে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমরা জানি যদি মানুষ অল্প শোক পায়, অল্প দুঃখ পায়, তাহলে সে কাতর হয়ে পড়ে, মুখ ম্লান বিষণ্ণ হয়ে পড়ে। আর যখন অধিক মানে খুব বেশি পরিমাণ শোক পায়, দুঃখ পায়, তখন আর সে ওই মুখে বিষণ্ণতা থাকে না, পাথরের মতো হয়ে যায়। তো লেখক এই কথাটা এই কারণে বলেছেন যে আব্দুর রহমান যে পরিমাণ খাবার তৈরি করেছেন, লেখক একজন মানুষ, একজনের জায়গায় যদি 2 জন 3 জনের খাবার রান্না করত, তাহলে হয়তো লেখক আব্দুর রহমানকে বকা দিতে পারত বা বলতে পারত যে তুমি এত বেশি রান্না করেছো কেন। কিন্তু সেখানে 1 জন 2 জন নয়, 6 জনের রান্না করার পরেও আব্দুর রহমান অভয় বাণী দিল যে রান্না করে আরো খাবার আছে। তো 6 জনের খাবার পরিবেশন করার পরেও যখন বলল যে রান্নাঘরে আরো খাবার আছে, তো এই জন্যই লেখক মূলত অধিক শোকে পাথর হয়েছে, অর্থাৎ আব্দুর রহমানকে আর কিছুই বলার ছিল না। আমির আব্দুর রহমান, আমির মানে বাদশা বা মালিক বা ওই দেশের রাজা। তো এখানে আব্দুর রহমানকে লেখক বলেছিল যে আমার বাবুর্চি আব্দুর রহমান না হয় যদি আমির আব্দুর রহমান হতো, তাহলে অনায়াসই গোটা আফগানিস্তানের ভার বহন করতে পারত। তো এখানে বোঝানো হয়েছে যে আমির লেখকের বাবুর্চি আব্দুর রহমান, তার যে বলিষ্ঠ দেহ, তার যে শক্তিশালী, তার যে শক্তি, তো এত শক্তি থাকা অবস্থায় তাকে আসলে বাবুর্চি হিসেবে মানানসই নয়। যদি সে আফগানিস্তানের আমির বা বাদশা হতো, তাহলে সেটা মানানসই ছিল। এটা মূলত তার সেই শারীরিক শক্তিকে বোঝানো হয়েছে। শুনতে পাই ফ্রান্সে নাকি নীতি নীতি ঘরে ঘরে, অর্থাৎ ফরাসিরা যখন ইংরেজি উচ্চারণ করে তখন নাক দিয়ে ওরা উচ্চারণগুলো করতে চায়, ওরা মূলত নাকে বাজিয়ে ইংরেজি উচ্চারণগুলো করে। তো ফরাসিরা যখন নাকে বাজিয়ে ইংরেজি উচ্চারণগুলো করে, তখন এই ইংরেজি উচ্চারণগুলো সব নাসিক্যধ্বনি হয় এবং সঠিক উচ্চারণ হয় না। তো এখানে লেখক সেটাকে মজা করে বলেছিলেন
কারণ ইংল্যান্ডের এই ভিক্টোরিয়া আলবার্ট আলবার্ট উচ্চারণটা একবার হয়েছিল আতাপ, কারণ ওরা নাক দিয়ে উচ্চারণ করে। এই জন্য ইংল্যান্ডে এই ভিক্টোরিয়া আলবার্টকে একজন উচ্চারণ করেছিল, ভিক্টোরিয়া আলবার্টকে আতাপ নাক দিয়ে উচ্চারণ করেছিল। তো লেখক মজা করে বলেছিল যে ফ্রান্সে নীতিরীতি অর্থাৎ ফ্রান্সে অহরহই এই ইংরেজি উচ্চারণগুলো নাকের সাহায্যে করা হয়, অর্থাৎ ফরাসিরা ইংরেজি উচ্চারণগুলো নাকে বাজিয়ে নাক দিয়ে করে এবং নাসিক ধ্বনির মতো উচ্চারণ করে। এই মজা করে লেখক এই কথাটি বলেছিলেন। খাইবার পাশে হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আজকে গেল, অর্থাৎ অনেক খাবারের পরে যখন বরফ ভর্তি আঙুর নিয়ে এসেছিল লেখককে খাওয়ানোর জন্য, তো সেই বরফে এমন ঠান্ডা হয়েছিল আঙুর, যেটা একটা আঙুর লেখক মুখে দিয়ে চাপ দিতেই তার বস্ত্ররং অর্থাৎ পুরো পেটের ভিতরে ঠান্ডা হিম হয়েছিল। তো এখন এত ঠান্ডার পরেও এত হিম হওয়ার পরেও লেখকের খেতে হচ্ছে এই কারণে যে খাইবার পাশে হিম্মত রূপে সঞ্চয় করে খাইবার পথ একটা গিরিপথ, সেটা থেকে সেটা করা সেই খাইবার পাশে গিরিপথটাকে পার হওয়া এটা খুব কঠিন কাজ, যেটা সৈনিকরা তাদের ট্রেনিং এর সময় করে থাকেন। তো সেই সেরকমই একটি কঠিন কাজ করেছেন লেখক, কারণ ওই যে হিম হওয়া বা ঠান্ডা আগুন একটা খেতেই যেখানে কষ্ট, সেখানে আব্দুর রহমান যে ঠান্ডা বরফ দেওয়া আঙুর তার গরিব বা লেখক খেতে পারে না, এটা কিন্তু না ভাবতে পারে, এজন্য অনেক কষ্ট করে লেখক গোটা আসে আঙুর খেয়েছিল, সেটা বোঝানোর জন্য কথাটি বলেছেন। রিলিফ ম্যাপের উঁচু নিচু লক্ষ্য, অর্থাৎ ম্যাপে যেরকম বিভিন্ন আর্দ্র থাকে তেমনি আফগানিস্তানের যে ঠান্ডা, সেখানে যে ঠান্ডা পানি, এই আবহাওয়ার কারণে আব্দুর রহমান তথা লেখকের যে শরীরের বিভিন্ন স্কিন ফেটে গিয়েছিল, সেই স্কিন ফেটে যাওয়াটাকে মূলত রিলিফ ম্যাপের সাথে তুলনা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হলো আমাদের পাঠ বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা এই ভ্রমণ কাহিনী ভালো করে পড়বে, ভালো করে পড়লে তোমরা এখানে বুঝতে পারবে। আর এবারে আমরা শিক্ষণ ফলটা দেখে নিই। গল্পটি যদি ভালো করে পড়ো তাহলে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা অবশ্যই এখান থেকে পাবে। প্রতিটা লাইন ভালো করে অর্থ করে পড়বে। আর এখান থেকে যে শিক্ষণ ফলটা তোমরা শিখবে, যেমন এবং সৃজনশীল প্রশ্নের জন্য যে ধাপগুলো তোমরা শিখবে সেগুলো আমি লিখে দিচ্ছি। সকল জাতি সংস্কৃতি মানুষের প্রতি মমতা প্রীতির মনোভাব প্রদর্শনের গুরুত্ব। সকল জাতি সংস্কৃতি মানুষের প্রতি মমতা ও প্রীতি মনোভাব প্রদর্শনের গুরুত্ব। আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তু পরিচয়। আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তু পরিচয়। আফগানিস্তানের বিভিন্ন জনপদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ। আফগানিস্তানের
বিভিন্ন জনপদের জলবায়ু, বিভিন্ন জনপদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যে, জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ আফগানদের আতিথেয়তা, আফগানদের আতিথেয়তা, দেশের প্রতি মমত্ববোধ, স্বদেশের প্রতি মমত্ববোধে পরিচয়, দেশ ভ্রমণের বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা, আব্দুল রহমানের কর্মদক্ষতার পরিচয়। দেখো সৃজনশীল প্রশ্নের জন্য দেখো এই যে শিক্ষণগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য এই ধাপগুলো তোমরা শিখবে, এই পয়েন্টগুলো তোমরা শিখবে যে সকল জাতি ও সকল সংস্কৃতির মানুষের প্রতি মমতা ও প্রীতির মনোভাব প্রদর্শন করা, আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয়, আফগানিস্তানের বিভিন্ন জনপদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ, আফগানদের আতিথেয়তা অর্থাৎ আফগানিস্তানের মানুষরা যে অতিথি পরায়ণ, অতিথিদের তারা যে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে সেটি, স্বদেশের প্রতি মমত্ববোধের পরিচয়, দেশ ভ্রমণের বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা পরিচয়, এগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো এই শিক্ষক কাজ, এই প্রত্যেকটা টপিকসের উপরে তোমরা ধারণা নেবে, কারণ এগুলো শিক্ষণ পদ এবং এগুলোর উপর ভিত্তি করেই তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো তৈরি হবে, আমরা তৈরি করবো পরীক্ষায়। তো অবশ্যই তোমরা এগুলো ভালো করে শিখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি ভালো করে বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য আল্লাহ হাফেজ।